এটা তো আমাদের প্রাণের ঠাকুরের ব্যাপার, সবারই মনে হচ্ছে তুমি আমাদের এত দিয়েছ, আমরাও তোমায় একটু কিছু শোনাই। তা স্বামীজি যা বলে গেলেন, আমাকে বলা হয়েছিল কিছু বলো, আমার বলার কিছু নেই, 5-6টা পাতা আছে, খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো, সময় নষ্ট করব না। আমি যেটা পড়ছি সেটা হলো জয় গোস্বামীর লেখা আমার রবীন্দ্রনাথ। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ এক একজনের কাছে এক এক রকম, এক এক বয়সে এক এক রকম। প্রত্যেকটা পূজা পর্যায়ের যে গান সেগুলো পরে উপলব্ধি হয়, প্রথমে প্রেম পর্ব, তারপরে যখন বয়স বাড়তে বাড়তে আমরা বুঝি যে আমাদের অনুভূতিটা ঠিক কোথায় যাচ্ছে। তো সেই জন্য একটু রসভঙ্গ করলাম, একটুখানি সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি ইন্দ্রাণী, সকলকে আমার নমস্কার। জয় গোস্বামী নিজের রবীন্দ্রনাথ। সেটা ছিল 22শে শ্রাবণ, একটি স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে। ছোটরা তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। হঠাৎ মনে হলো কি বলবো, যা বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে। রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে। এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম। বাড়িতে মেয়েও এক আধবার জানতে চায় তার ক্লাসের রবীন্দ্রনাথকে নিয়ে। হাত ছাড়িয়ে পালাই, কারণ অনেক সময় যে নিজেই বুঝতে পারিনি রবীন্দ্রনাথকে। ধরা যাক সোনার তরী, এই এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে। হ্যাঁ, আমার জীবনে, অন্যের জীবনে নাও হতে পারে। প্রথম এই কবিতাকে আমি কিভাবে পাই 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 একটা বর্ষার বিকেলবেলার শেষে এক বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমাকে দেখা দেয়। আমার বয়স তখন 8। 1962 সালের জুলাই মাস সেটা। সারাদিন বৃষ্টি হয়ে সন্ধেবেলা ধরে এসেছে। আকাশ স্লেট রঙের কালো থেকে একটু উজ্জ্বল, সূর্য নেই। আমার মা কবিতাটি পড়ছিল সঞ্চয়িতা থেকে উচ্চারণ করে করে। আমার মায়ের কিন্তু কবিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো তাকে। গল্পের বই পড়তে, কবিতা কখনো নয়। তবে সেদিন মা পড়ছিল কেন? পড়ছিল আমার বাবার কথা মনে করে। এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে। বাবার ছিল ওই কবিতা বলা, গান গাওয়ার স্বভাব। এক একটা মানুষ থাকে না, সারাদিন বাড়িতেই থাকে, ফুল গাছ লাগায়, বই পড়ে, গান গায়, কবিতাও পড়ে, কিন্তু কিছু করে না। বাবাও ছিল সেই একই রকম। প্রায় কালো হয়ে আসা আকাশের নিচে গাছপালা যখন সারাদিনের বৃষ্টিতে ভেজা, তখন সেই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল এই কবিতাটি আমার বাবার মৃত্যুকে নিয়েই লেখা। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন করে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বুকের মধ্যে কি একটা চাপা কষ্টের গুরুভার। আমাদের ছোট্ট ওই সংসারের মধ্যে বাবা ছিল একটা আনন্দের উৎস। সারাদিন ছোট ছোট গান, মজার কবিতা, বাগান, এসব করে অভাবের কথা যেন ভুলিয়ে রাখত। সেই লোকটা চলে গেছে, আর আসবে না, এটাই যেন ওই কবিতার সার কথা। স্নেহ হারানো, শোক পাওয়ার কবিতা হই ওই সোনার তরী রইল আমার কাছে। তারপর বয়স বাড়ল। আস্তে আস্তে বইপত্র উল্টাতে গিয়ে দেখি কি ভয়ানক সব তর্কাতর্কি হয়ে গেছে ওই কবিতা নিয়ে। বোকার মতো ওই সোনার তরীকে আমি শোকের কবিতা ভেবেছি কেন? না, কখনো আমি বলি না, কখনো কাউকে আর বলি না ওই কবিতা নিয়ে একটি কথা। কিন্তু আজও যদি চোখ বন্ধ করে মনে মনে ভাবি ওই তরু ছায়া মশি মাখা কথাটি, তবে আমাদের সেই রানাঘাটের সিদ্ধেশ্বরী তলা সেই পুকুর পাড়ের বাড়ি আর তার গাছ আর চুনি নদী তীরই আমার মনে পড়ে। আরও আছে, চুনি নদী বললাম না, তার ধারে একটা বট গাছের নিচে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে। বাবার মুখে একটা গান, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাওয়া। তরণী কি না? নৌকো। নৌকো তো অনেক যায় আমাদের নদী দিয়ে, যেমন যায় কচুরিপানারা। অমলও জানি, অমলদা সব পেয়েছের আসরে ড্রিল করে, ড্রাম বাজায়। কিন্তু ধবল কাকে বলে? গানের পর বাবার উত্তর, ধবল হলো সাদা। ওই যে বাড়ির নৌকাটা দেখো, ওর তো পাল আছে, সাদা পাল। এইরকমই দেখলাম বড় একটা নৌকা ধীরে ধীরে ভেসে চলেছে। একটা ছই রয়েছে, ওই রকম নৌকা কতই দাঁড়িয়ে থাকে চূর্ণির তীরে। নৌকার কানা পর্যন্ত জল। এই নৌকাটায় বড় একটা পাল লাগানো। মনের ভেতর থেকে গেল সেই নৌকা আর তার পাল তুলে যাওয়া। কিন্তু পাল মোটেই অত সাদা কিছু ছিল না,
কেমন ময়লা ময়লা ত্রিপল রঙের চাদর একটা। তখন কত বড় আমি, বছর 6-7 বড় জোর। 30 পেরিয়ে আলাপ হলো একটি মেয়ের সঙ্গে। সে আসে, কথা বলে, চলে যায়। পরে দেখেছি যখনই একা হয়ে যাই তখনই তারই কোনো না কোনো ছবি মনে পড়ছে। হয়তো তার এক টুকরো হাসি, কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া, কপালের উপর ঝুঁকে পড়া চুল সরানো। এ কি হলো? আরও কতজনের সঙ্গেই তো কথা বলি, কারোর ক্ষেত্রে তো এমন হয় না। সবচেয়ে বেশি মনে পড়ে তার তাকিয়ে থাকা। ভোরে ঘুম ভেঙে মনে পড়ে, দুপুরে ঝাঁঝারোতে হাঁটতে হাঁটতেও মনে পড়ে। কেন পড়ে? বুঝতে পারলাম আমি প্রেমে পড়েছি। একদিন এক উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছি, সামনে নেমে চলা তার উড়ন্ত আঁচল, আর কোথাও কারো বাড়ি থেকে গান বাজছে, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাবা। থমকে আছি, পা চলছে না। শৈশবের সেই পুরনো গান কি এক নতুন মানে নিয়ে আজ আমার সামনে দাঁড়াতে এলো? এই তরণেই তবে সেই আশ্চর্য নৌকা বয়ে যাওয়া? যখন পরে এই গান শুনেছি, মনে পড়েছে তার চেয়ে থাকা। কবরখানার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছি দুজনে, পিছনে রক্তিম সূর্যাস্ত। একটা জলের বোতল ব্যাগ থেকে বার করে এগিয়ে দেওয়ার সময় সে তাকিয়ে আছে। আমাদের সেই দেখাশোনার ওপর ছেদ পড়তে কয়েক মাসের বেশি সময় লাগলো না, কিন্তু ওই গানের মধ্যে থেকে গেল মেয়েটি। তারপর 19 বছর কেটে গেছে। আমার মেয়েকে যে হোস্টেলে দিয়েছি তার পাশেই গঙ্গা। এক রবিবার বিকেলে হোস্টেলের ধারেই বটগাছের নিচে সিমেন্ট বাঁধানো বেদিতে বসে আছি মেয়ের সঙ্গে। সে এখন 15 পেরিয়ে 16-এ পড়েছে। সেও বর্ষাকাল ভালোবাসে। আজ সারাদিন মেঘে ঢাকা ছিল আকাশ, কিন্তু এখন একটু পরিষ্কার। সূর্য আসতে নামছেন, আলো বেরিয়ে আসছে। মেয়ে বলল, ওই দেখো দেখো। দেখি ছোট্ট একটা নৌকা তর করে চলে আসছে স্রোতের সঙ্গে সঙ্গে। তার উপরে একটা পাল লাগানো। মেয়ে গাইতে শুরু করলো, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাবা। ও শেখে টেকে না, শুধু শুনে শুনে জানে। কিন্তু ওর গেয়ে চলবার সঙ্গে সঙ্গে সব ভুলে ওই গান এসে দাঁড়ালো আমার 50 বছরের দোরগোড়ায়। তখন আমার চোখ ভেসে যায় চোখের জলে। এই গানের কি মানে হলো তবে আমার কাছে? আমাকে এই প্রশ্নের মধ্যে রেখে সূর্য তার অস্তে চললেন। পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয় ডাকে, মুখ এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন। নমস্কার।